ডক্টর রূপম দাস। উনি বায়োসায়েন্টিস্ট ইন নিউরোফিজিওলজি, অথর, অন্ত্রপ্রনার, সব কিছুই বলতে পারেন। তবু অতি পরিচিত আমাদের স্যার। তাই আজকের আলোচনার বিষয়বস্তু, কালকে যে আলোচনাটা আমরা করছিলাম ঘুম সম্বন্ধে, তারই ধারাবাহিকতাটা আজকে আমরা বজায় রাখতে চাই। কারণ এই ঘুমের যে অসুবিধাটা বা সুবিধাটা বা ঘুম সম্পর্কে জানার যে পরিধিটা, সেটা অনেকটা। তাই শুরু করা যাক। ঘুমের পডকাস্ট তোমার গেস দু চোখে ঘুম নিয়ে করছে, শুরু করো। একদম। তো কালকে যে আমরা আলোচনাটা করছিলাম যে যখন আমাদের এনার্জিটা একদম কমে আসে, এনার্জিটা তো লিমিটেড, তো সেটা যখন কমে আসে, মিনিমাম 5% থেকে যায়, তখন আমাদের ঘুমটা আসে মোটামুটি। এটাই ছিল কালকের প্রথম শুরুর দিকটা। তবুও যখন আমরা খুব পেন অনুভব করি, তখনও আমাদের ঘুম পায়। মানে আমার প্রচন্ড হাতে ব্যথা করছে বা পিঠে ব্যথা করছে, তারপরে আমাদের ঘুমটা ভীষণ ভালো হয়। আবার দেখা যাচ্ছে যখন আমরা কোনো কিছু শুনছি, মনোযোগ সহকারে শুনছি বা ক্লাসরুমে ক্লাস করছি, সেই সময়ও অনেক সময় দেখেছি যে বাচ্চারা ক্লাস শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তারও একটা নিদর্শন আমরা দেখতে পাই ছোটখাটো। এবার সেটা তাদের দোষ হিসাবে আমরা দেখে থাকি যে ক্লাসরুমে ঘুমিয়ে পড়ছে, কিন্তু সেটা কি সত্যি তাদের দোষ নাকি এটা ন্যাচারাল? এবারে দোষ হিসেবে তোমরা কি দেখো সেটা তো তোমরাই জানো। কেমন ঘুমের ব্যাপারটা হচ্ছে, যেরকম আমি বললাম, শরীরের যখন এনার্জি ফুরিয়ে যায়, তখন যে কোনো প্রাণী ঘুমিয়ে পড়ে, ঝিমিয়ে পড়ে, রেস্ট নিতে চায় যখন প্রচন্ড এনার্জি এক্সপেন্ডিচার হয়ে যায়। এবারে ক্লাসরুমের যাহা তক ব্যাপার, যে কোনো জিনিস ব্রেনে অ্যাবজর্ব করতে গেলে ব্রেনটাকে তো লো এনার্জি হতে হবে, অ্যাবজর্পশন মোডে। ইলেকট্রনগুলো যে প্লেটে হাই ইলেকট্রন আছে সেখান থেকে লো ইলেকট্রনের দিকে ফ্লো করে। তো যে কোনো একটা ইনফরমেশন রিট্রিভ করতে গেলে তোমাকে রিসিভার হতে হলে তোমার মধ্যে এনার্জিটা লো থাকতে হবে। অর্থাৎ তুমি একটা দোকানে গেলে জিনিসপত্র কিনতে, বিভিন্ন জিনিস কিনে যাচ্ছ, দোকানদারকে ফাস্ট হতে হবে, আলু দিন, আলু নিতে হবে, আলু ওয়েট করতে হবে, করে একটা জায়গায় রাখতে হবে। কিন্তু তোমাকে স্লো হতে হবে, বারে বারে এক একটা জিনিস ওজন করবে, তুমি ব্যাগটা তুলে দেবে, ওখানে রাখবে, আবার নিয়ে নেবে, নেক্সট জিনিস বলবে, তাকে অনেক বেশি মুভমেন্ট করতে হবে, সে এনার্জিটা খরচা করবে আর তুমি সেটা নেবে। তো তো যে কোনো জিনিস শেখা বা শোনা, যেমন গল্প শোনা বা পড়াশুনো, কেউ কথা বলছে সেটা শোনা, বা ইভেন যারা এই পডকাস্টটাও শুনছে, তাদেরকেও এনার্জিটাকে লো করে নিতে হবে, সেটা ভেতরে নেওয়ার জন্য, ব্রেনের ভেতরে নেওয়ার জন্য। কেমন? এবারে শেখাটা আর পড়াশোনাটা সবসময় একটা প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। গতকাল আমরা শিখেছি নার্ভাস সিস্টেমের আমাদের দুটো পার্ট, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক মানে হচ্ছে বেশি এনার্জি খরচা হবে, ওয়ার্ক, আর প্যারাসিম্প্যাথেটিক মানে হচ্ছে রেস্ট অ্যান্ড রিকভারি সিস্টেম। তো সুতরাং শেখা বা শোনার ব্যাপারটা রেস্টের সাথে জড়িত। তুমি যদি দৌড়তে থাকো, দৌড়তে দৌড়তে তো আর তুমি কথা শুনতে পারবে না, তখন তোমার ফোকাসটা থাকবে শুধু দৌড়ানোর দিকে। তুমি যখন ক্রিকেট খেলছো তখন তো তুমি আর পড়াশুনো করতে পারবে না, তখন তোমার ফোকাসটা থাকবে বডি অ্যাক্টিভ করার দিকে। কেমন? তো যে কোনো সময় যখন তুমি রিল্যাক্সড হবে, যখন তুমি রিসিভ করবে ইনফরমেশনটা,
তোমাকে লো এনার্জি স্টেটে যেতে হবে, মানে প্যারাসিম্প্যাথেটিক স্টেটে যেতে হবে। তো কেউ যদি ভালো গল্প শোনায় বা ভালো ইনফরমেশন দেয় বা সুন্দরভাবে কোনো কিছু বোঝাতে পারে, আর কেউ যদি সেটা মনোযোগ দিয়ে শোনে, তার ঘুম পেয়ে যাবে। অর্থাৎ এই পডকাস্টটা যদি আমাদের ভালো হয়, অর্থাৎ লোকের যদি তাতে ইন্টারেস্ট আসে, সে যদি মনোযোগ দিয়ে শুনতে চায়, সে যদি মন ভরে শোনে, পডকাস্টটা শুনতে শুনতেই অনেকে ঘুমিয়ে পড়বে। তো এখানে দোষ গুণের কোনো ব্যাপার না, এটা একটা সাধারণ ব্যাপার। ভালো পড়াশুনো যদি হয় বা ভালো গল্প হয়, ভালো যদি শেখার কোনো কিছু হয়, ব্রেন যখন ব্রেনকে যদি সেটাকে নিতে হয়, তাহলে ব্রেন একদম লো এনার্জি স্টেটে চলে যায়, যেতে 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 সে ঘুমিয়ে পড়বে। সেই জন্যই বাচ্চারা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে এবং বড়রাও ঘুমিয়ে পড়ে। এখন যেহেতু বড়দের মাথায় সবসময় নিজেদের গল্প চলতে থাকে, তবে ঘুমটা হয় না, বাট ইন জেনারেল গল্প শুনতে শুনতেই সবাই ঘুমোয়, পড়াশুনো করতে করতেই ঘুমোয়। যে গতকাল আমি বলেছি মার্কাস অরেলিয়াস সারাদিন রোমান সাম্রাজ্য সামলে রাতেবেলা পড়াশুনো করে, তার শিক্ষক ছিলেন সেনেকা, সেই সেনেকা তাকে পড়াতে বসাতেন। অত বড় সম্রাট, সে রোজ সন্ধ্যার সময় পড়তে বসতো, লিখলো, পড়াশুনো করলো, করে ঘুমিয়ে পড়লো। তো তার শিক্ষক তাকে ঘুম পাড়িয়ে দিতেন। সেই জন্যই স্কুলে যদি কোনো টিচার খুব সুন্দর পড়ায়, বাচ্চার ঘুম পেয়ে যাবে, স্কুলে না ঘরেও যদি পড়ায়। আর যদি কেউ ভালো না বোঝায়, ইন্টারেস্টিং না পড়ায়, তখন ব্রেন আর রিসিভ করতে চাইবে না, তখন ব্রেন আর লো এনার্জি স্টেটে যাবে না, তার ঘুম পাবে না। তো সুতরাং কেউ পড়তে পড়তে ঘুমিয়ে যাচ্ছে মানে সে পড়াটা রিটেন করতে পারবে, সে সেটা শিখছে, সে সেটা বুঝছে, তার সেটাতে ইন্টারেস্ট রয়েছে। কিন্তু পড়ানোর সময় আহ, শিক্ষক বা শিক্ষিকা যিনি কোশ্চেন করেন, কোশ্চেন অ্যান্সার তো তাকে করতেই হবে। মানে আমি বলতে চাইছি, কোনো টিচার যদি কোনো স্টুডেন্টকে কোশ্চেন করেন, সেখানে বাচ্চাটা তো তার যতই মনোযোগ থাকুক থাকুক না কেন, একটা সময় তো সে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তাকে নিজেকে প্রিপেয়ার হতে হয়। সেই জন্যই তো আমি বললাম তোমাদের স্কুলে পড়াশুনো হয় না। যে শিক্ষক হবে সে প্রশ্ন কি করে করবে? যে শিক্ষক হবে সে তো গল্প শোনাবে, সে তো বাচ্চাদের চোখ দেখে বুঝে যাবে তারা কতটা বুঝেছে না বুঝেছে। তো আমরা সাধারণত যাকে, যদি কাউকে কোশ্চেন করি, তার অ্যান্সার দেওয়ার জন্য তাকে একটা রেডি হতে হয়। তো তখন অটোমেটিক্যালি ঘুমটা অতটা আসে না, মানে ঘুম পাওয়ারই কথা নয় আর কি, কোশ্চেন অ্যান্সার সেশনে আমি বলতে চাইছি। কিন্তু কোনো বাচ্চা যদি গল্প শোনে, সেখানে কোশ্চেন অ্যান্সারের ব্যাপারটা থাকে না, হুম, শুধুমাত্র শুনে যায় সে, সে একটা জগতে হারিয়ে যায়। তো কোশ্চেন অ্যান্সার আর কোনো কারোর কাছ থেকে গল্প শোনা, মানে ক্লাসরুম আর গল্প শোনার দুটোর মধ্যে পার্থক্য আছে। হুম, এবার কোশ্চেন অ্যান্সারের করার সময় ঘুমটা আসে না কোনো বাচ্চার, কিন্তু যখন আমরা গল্প শুনি তখন আমাদের ঘুমটা আসে। হুম। কিন্তু যদি আমরা ক্লাসরুমে কোনো বাচ্চাকে ঘুমিয়ে পড়তে দেখি, সেখানে সে মনোযোগ দিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে এটা মনে করা হবে। না, যে বিজ্ঞানটা জানে সে জানে যে আমি যদি ভালো করে শেখাতে পারি, ছাত্ররা ঘুমিয়ে পড়বে। কিন্তু যেহেতু তোমাদের স্কুলে যারা পড়ায় তাদের তো দুটো কানের মাঝখানে কিছুই নেই, শুধু স্কালটা রয়েছে। স্কাল না, শুধু স্কাল রয়েছে, স্কালের ভেতরে কিছু নেই। তো স্কালের ভেতরে যদি কিছু থাকতো, তাহলে কি আর স্কুলে কেউ কোশ্চেন আনসার করতো? তো বাচ্চাদেরকে গল্প শোনাতো, বাচ্চারা শিখতো, ঘুমিয়ে পড়তো, আবার কিছুক্ষণ পরে উঠতো, অন্য একজন আসতো, তাদেরকে সুন্দরভাবে গল্প শোনাতো, এইভাবেই বাচ্চারা শিখতো। বাচ্চারা শেখেনি বলেই তো এই দেশের আজকে এই অবস্থা, যেখানে দেশে 140 কোটি জনতার মধ্যে মাত্র 40 কোটি জনতা কাজ করে, আর বাকি 100 কোটি তাদের ঘাড়ে বসে খায়। শিক্ষা যেখানে থাকে সেই দেশের কি এরকম অবস্থা হয়? তো স্কুলেই যদি শিক্ষা দিতে পারতো, ওই যে গতকাল আমি বলেছি, একটা মেয়ে তার নিজের বোনের বাচ্চাকে কোনোদিনও শেখাতে চায় না, কারণ সে বায়োলজিক্যালি সে কম্পিট করছে সবার সাথে, সে অন্য বাচ্চাকে কি করে শেখাবে?
আর শেখার সাথে প্রশ্ন উত্তরের কোনো সম্পর্ক নেই। যে শিখছে সে জিজ্ঞাসা করতে পারে, তার কিউরিওসিটি হতে পারে, কিন্তু আমরা আজকে পড়াশুনোর ব্যাপারটা নিয়ে ডিসকাশন করছি না। তো আমি জাস্ট কন্টিনিউটির জন্য বললাম, কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি অনেক বেশি ডাইভার্ট হয়ে যাচ্ছ টপিকের থেকে। ক্লাসরুম ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট টপিক। এবারে বাচ্চারা স্কুলে যদি ঘুমিয়ে পড়ে, কেন টিচাররা রাগে? কারণ তারা টাকা নিয়ে পড়াচ্ছে, তারা টিচার নয়, তারা প্রফেশনাল, তারা একটা সার্ভিস ডেলিভারি করছে। বাচ্চারা শিখুক বা না শিখুক তার সাথে সেই তাদের কোনো সম্পর্ক নেই, তারা মাসের শেষে মাইনে পাচ্ছে। তো সাবমিশন হলে আমাদের কোনো একটা বিষয়ের ওপর, কোনো একটা মানুষের ওপর, তখন আমরা পিসফুলি ঘুমোতে পারি। সাবমিশন বলতে সাবমিসিভ ব্যাপারটার কথা আমি বলছি, কোনো টিচারের প্রতি, কোনো সাবমিশন মানেটা কি? সাবমিশন বলতে আমি বলতে চাইছি যে কোনো পড়ানোর কনটেক্সটের প্রতি আমি বলতে চাইছি, মানে বাচ্চা যখন কোনো শিখছে কিছু, তখন তখন লো এনার্জি হয়ে গেলে তবেই তুমি শিখতে পারবে। তো এর সাথে সাবমিশনের কি সম্পর্ক আমি বুঝলাম না। একজন যদি শিখতে ইন্টারেস্টেড হয়, সে লো এনার্জি হবে, সে রিসেপটিভ হবে, সে শিখবে। এবং একজন তখনই লো এনার্জি হবে, শিখবে, রিসিভ করবে, যখন যে শেখাচ্ছে সে গল্পের ছলে শেখাচ্ছে, সে যে শিখছে সে যে ভাষায় শিখতে পারে সেই ভাষায় বলছে। তো আমি বুঝতে পারছি না, তোমার কনটেক্সট গুলো প্রচন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, আমি কানেক্ট করতে পারছি না। মানে তুমি আজকে শুরু করলে স্লিপ দিয়ে, তুমি আজকে শুরু করলে ঘুমানো দিয়ে, তারপরে তুমি ঘুমের থেকে ক্লাসরুমে চলে গেলে, তারপরে তুমি ক্লাসরুমের থেকে সাবমিশনে চলে গেলে। আমি মানে কনটেক্সটটা বুঝতে পারছি না। তো ফেরত এসো আবার কোর আচ্ছা টপিকে। আচ্ছা তো আহ, আমাদের যখন খুব হাতে ব্যথা করে বা কোনো জায়গায় পেন হয়, তখন আমরা বেটার ঘুমোই, মানে সেই দিনটার পরটা আমরা বেশি ঘুমোতে পারি, আমি খেয়াল করে দেখেছি, নিজেকে দিই। হুম, আবার এইটা মানে কেন হয়? এটা ভালো প্রশ্ন। যে কোনো জায়গায় যদি তোমার পেন হয়, পেনটা দুটো কারণের জন্য হতে পারে। হয় তুমি প্রচন্ড বেশি মাসলকে ইউজ করেছো সেই জন্য পেন হতে পারে, বডি পেন মানে প্রচন্ড খেটেছো। ধরো তুমি 20 কিলোমিটার হাঁটলে তোমার পায়ে ব্যথা হতে পারে। বা তুমি প্রচন্ড ভারী ওয়েট তুলেছো, তোমার হাতে কাঁধে ব্যথা হতে পারে। আবার তুমি কোথাও হোঁচট খেয়ে পড়েছো, পায়ের মধ্যে লেগেছে, তার জন্য ব্যথা হতে পারে। যে কোনো জায়গাতেই যখন ব্যথা হয়, ব্যথা হলে সেখানে একটা ইনফ্লেমেশন তৈরি হয়, মানে সেই জায়গাটা গরম হয়ে যায়, সেই জায়গাটা ওয়্যার অ্যান্ড টিয়ারটা অনেক বেশি হয়। তো এবারে তো বডিকে সেটাকে রিপেয়ার করতে হবে। তো বডি তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দুটোই একসাথে চলে। সিম্প্যাথেটিক মানে কাজ করা, প্যারাসিম্প্যাথেটিক মানে রেস্ট অ্যান্ড রিকভারি। তো ওই যে আমি বললাম যে সাইকেলে যদি হাওয়া ভরতে হয়, তাহলে সাইকেল থেকে নেমেই তো তুমি হাওয়া ভরতে পারবে, সাইকেল চালাতে চালাতে তো হাওয়া ভরতে পারবে না। তো যদি রিকভারি করতে হয়, বডিকে রেস্ট নিতে হবে। তো যত বেশি ইনফ্লেমেশন হবে তত বেশি প্যারাসিম্প্যাথেটিকটা অ্যাক্টিভেট হবে তোমার। তুমি 20 কিলোমিটার হাঁটলে তো মাসলটা তো অনেকক্ষণ ধরে, পায়ের মাসল আর হাড্ডি আর নিতে প্রেশারটা পড়েছে, হুম। সেটা গরম হয়ে যাবে না? হ্যাঁ। মানে তুমি একটা কড়াইতে ধরো জিরে একটুখানি ভেজে নিলে শুকনো কড়াইতে, আর একটা কড়াইতে তুমি লুচি ভাজলে। লুচি ভাজার পরেই কি তুমি কড়াইটা নামিয়ে রেখে মাটিতে রাখতে পারবে? কিন্তু জিরে ভাজার পরে কড়াইটা আস্তে করে তুমি মাটিতে রাখতে পারবে। ধরো হুম। তোমার রান্নাঘরের সিঙ্কটা শুকনো, হুম। গরম গরম লুচি করে নিয়েছো, এবার কড়াইটা নামিয়ে কি সিঙ্কে তুমি রাখতে
তোমার মনে হবে? তো না। তুমি সিঙ্কে আগে ট্যাপটা খুলে নেবে, জলটা একটু ফেলবে, একটুখানি জল কড়াইয়ের মধ্যে দেবে, ছড়াপ করে উঠবে, তারপরে কড়াইটা আস্তে আস্তে রাখবে, তাই তো? হুম। তো যে জিনিসটা যত বেশি গরম হয়ে যাবে, সেটা ঠান্ডা হতে ততক্ষণ সময় লাগবে, সেটা রিকভার হতে ততক্ষণ সময় লাগবে। আচ্ছা। জিরে ভোনার পরে কড়াই পরিষ্কার করতে তোমার খাটনি যাবে না, কিন্তু লুচি ভাজার পরে কড়াইটা কালো হবে, সেটাকে পরিষ্কার করতে তোমার সময় লাগবে। হুম। ঠিক সেইভাবেই কোথাও যদি ব্যথাও লাগে, এরকম করে লাগে, তো এই জায়গাটা ফুলে গেছে, এইখানে একটা চোট লেগেছে, তো এবারে ওটাকে রিকভারি করতে হবে, বডিকে ওই সেলগুলোকে রিপেয়ার করতে হবে, সেই জন্য প্যারাসিম্প্যাথেটিকটা অ্যাক্টিভেট থাকবে, সেই জন্য ঘুমটা ভালো হবে। আচ্ছা। আচ্ছা, আলোচনার আগে যখন আমি আগে আপনার কাছে ক্লাস করেছি তখন জেনেছিলাম যে ঘুমের একটা পারপাস আছে, ঘুমেরও একটা পারপাস আছে। তো কালকে তো বললাম ঘুমের পারপাস, আজকেও আমরা বললাম তোমার এনার্জি ফুরিয়ে গেলে তোমাকে ঘুমাতে হবে, বা তোমার বডি যদি ওয়্যার এন্ড টিয়ার প্রচন্ড বেশি হয়ে যায়, মেশিন যদি আর কাজ করতে না পারে, হুম। ঘুমিয়ে রিকভার করতে হবে, পারপাস তো আছেই। আচ্ছা। তো অনেক সময় আমরা শুনেছি যে 7-8 ঘন্টা ঘুমের প্রয়োজন, আবার অনেক সময় শুনেছি যে 2 ঘন্টা ঘুমোলেই সেই ঘুমটা পূরণ হয়ে যায়। হুম। তো এই 7-8 ঘন্টার ঘুম আর 2 ঘন্টার ঘুম যে শোনা কথাটা, এটা কতটা ঠিক, মানে আমাদের কতটা ঘুমের প্রয়োজন যদি আমরা জানি, মানসিক শান্তির জন্য অবশ্যই, কোনো টার্গেট নয়। এবার তুমি কোথা থেকে শুনেছো, কার কাছে শুনেছো, কিভাবে শুনেছো, আমি তো সেটা নিয়ে মন্তব্য করতে পারবো না। তবে ইন জেনারেল ইন্টারনেটের থেকে যদি তোমার বিদ্যা অর্জন করা হয়ে থাকে, তাহলে ইন্টারনেটে অনেক কিছুই অনেকে বলে। এবারে দেখো, ঘুমের অনেকগুলো ফেজ আছে। তুমি যখন ঘুমোতে যাও, ঘুমের সময় কি হয়, 4টে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ব্রেন সুইচ করে। একটা হচ্ছে আলফা ওয়েভ, একটা হচ্ছে বিটা ওয়েভ, একটা হচ্ছে গামা ওয়েভ, একটা হচ্ছে ডেল্টা ওয়েভ। তো একদম যদি ডিপ ঘুম হয়, তাহলে ওটা খুব স্লো ভাবে ব্রেনের নিউরনগুলো খুব স্লো ফ্রিকোয়েন্সিতে সুইং করে। দেখবে কেউ যদি খুব তাড়াহুড়ো করে কথা বলে, তাহলে তোমার ঘুম হবে না, কিন্তু কেউ যদি আস্তে 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 করে কথা বলে, তোমার মনে হবে যে ঘুম পেয়ে যাচ্ছে কোনো জিনিসই যদি। ঠিক সেইভাবেই ঘুমের মধ্যেও ব্রেনটা হয় এইভাবে, ব্রেনের নিউরনগুলো ফ্রিকোয়েন্সি থাকে, বা এইরকম ফ্রিকোয়েন্সি থাকে, বা একদম এইরকম ফ্রিকোয়েন্সি থাকে। এই যে ফ্রিকোয়েন্সিটা একদম আস্তে 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 ব্রেন চলছে, একদম লোয়েস্ট ফ্রিকোয়েন্সিতে যে ব্রেনটা চলছে, কারণ লোয়েস্ট এনার্জি মানেই হচ্ছে বেটার ঘুম। তো লোয়েস্ট ফ্রিকোয়েন্সিতে ব্রেন ব্রেন তো আর বন্ধ হতে পারে না, কিন্তু একদম লো ফ্রিকোয়েন্সিতে হয়ে যায়। এটাকে রেম স্টেজ বলা হয়, রেম স্টেজ অফ স্লিপ বলা হয়, যেটাকে তুমি বলো গভীর ঘুম। এবার ইন জেনারেলি সাধারণ লোকের কারো কারো 2 ঘন্টা লাগে আগে এইরকম এইরকম থেকে এইরকম এরকম স্টেটে যেতে, তারপরে আরো 2 ঘন্টা লাগে এরকম এরকম স্টেটের থেকে এইরকম এরকম স্টেটে যেতে, তারপরে এইরকম স্টেটে 2 ঘন্টা থাকে, আবার উঠতে তার আবার একটু এই স্টেটে আসতে হয়, আবার এই স্টেটে আসতে হয়। তো যেহেতু 2 ঘন্টা লাগে প্রচন্ড হাই ফ্রিকোয়েন্সি, মানে নর্মাল দিনের থেকে ঘুমের প্রিপারেশনের জন্য, 2 ঘন্টা লাগে ওই প্রিপারেশন স্টেজে থাকার জন্য, 2 ঘন্টা লাগে গভীর ঘুমের জন্য, 2 ঘন্টা লাগে গভীর ঘুম থেকে আবার ওই মিডিয়াম ফ্রিকোয়েন্সিতে আসার জন্য, 2 ঘন্টা লাগে আবার ওই মিডিয়াম ফ্রিকোয়েন্সি থেকে আবার নর্মাল ফ্রিকোয়েন্সিতে আসার জন্য। সেই জন্য একটা লোকে হিসেব নিয়ে নিয়েছে যে 8 ঘন্টা ঘুমোতে লাগে। এবারে এটা হচ্ছে এরকমই ব্যাপার যে কেউ তোমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা 10টা রুটি করতে কতক্ষণ সময় লাগে, তুমি এটা আন্দাজে বলে দিলে 15 মিনিট লাগে আটা মাখতে ভাজতে, কিন্তু এটা তো একটা রিলেটিভ ব্যাপার। তুমি গ্যাসে রান্না করলে, দুদিকের গ্যাস রয়েছে, রুটিগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো 10 মিনিটে হয়ে যাবে।
এদিকে তুমি যদি হ্যাজাকের উনানে রান্না করো তাহলে হয়তো সেই রুটি 1 ঘন্টা লাগবে। তুমি যদি মাটির উনুনে রান্না করো 45 মিনিট লাগতে পারে। তান্দুরে রান্না করলে 5 মিনিটে হয়ে যেতে পারে। তোমার কোনো অ্যাসিস্ট্যান্ট থাকলে 5 মিনিটে রুটি হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে ঘুমের মধ্যে 2 ঘন্টা, মানে তুমি চোখ বন্ধ করার পরে 2 ঘন্টা ব্রেনের স্লো হতে লাগলো। এবারে তোমার যদি এই স্লোটা ইমিডিয়েট হয়ে যায়, তুমি যদি শুতে যাওয়ার আগেই একটা প্রিপারেশন নিয়ে নাও যে এবার আমি ঘুমিয়ে পড়বো, এবং শোয়ার সাথে সাথেই যদি তুমি ডিপ স্লিপে চলে যেতে পারো, তাহলে 3 ঘন্টা তুমি যদি ডিপ স্লিপে যাও আর ওঠার সময় যদি তোমার 15 মিনিটের মধ্যে ব্রেন উঠে যায়, 3 ঘন্টা 15 মিনিটের মধ্যেই তোমার, মানে আসলে ঘুমটা তো তোমার ওই ডিপ স্লিপের টাইমটা, বাকিটা তো প্রিপারেশন, ঘুমোতে যাওয়ার প্রিপারেশন, ওঠার প্রিপারেশন। তোমার বডিটা স্লো, কিন্তু লোয়েস্ট এনার্জিতে না, লোয়েস্ট এনার্জিতে ওই রেম স্টেজের স্লিপেই যায়। সেই জন্যই যেভাবে অঙ্কতে 90 পেলে কেউ ভালো স্টুডেন্ট হয় না, বা 40 পেলে কেউ খারাপ স্টুডেন্ট হয় না, বা ইতিহাসে মাস্টার্স থাকলেই কেউ ইতিহাস শিখে যায় না, ঠিক সেইভাবেই 8 ঘন্টা ঘুমালেও যে কারো ভালো ঘুম হচ্ছে তারও কোনো মানে নেই, আর যে 2 ঘন্টা ঘুমাচ্ছে তার ঘুম হচ্ছে না তারও কোনো মানে নেই। আচ্ছা। আমাদেরকে বুঝতে হবে যে ঘুমের মধ্যে ঘুমের যে পারপাস সেটা সলভ হচ্ছে কিনা, অর্থাৎ সে রিকভার করছে কিনা ঘুমের পরে, তার শরীরটা হিলিং হচ্ছে কিনা, সে ওঠার পরে তার ফ্রেশ লাগছে কিনা। যদি এগুলো ট্রু হয় তাহলে তার ঘুমটা পূরণ হচ্ছে। আর যদি 10 ঘন্টা ঘুমিয়ে থাকার পরেও ওঠার পরে সে এনার্জি না পায়, তার মানে আমি প্রচন্ড ল্যাথার্জি, তো তখন তার মানে হচ্ছে 10 ঘন্টা ঘুমিয়েও তার ঘুমটা পূরণ হচ্ছে না, মানে তার আরো ঘুমের দরকার। আচ্ছা। আচ্ছা। কালকে আমরা ইন্টিমেসি, মানে আমি বলতে চাইছি যে কেউ আমাদের সাথে শুলে, মানে ঘুমালে আমরা বেশি কমফোর্টেবলি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আরাম বোধ করি আমার মনে হয়। আর কেউ যদি না থাকে সাথে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যাই যে কেউ হোক না কেন, তারা যদি, তাদের অনুপস্থিতিতে আমরা, আমাদের ঘুমটা ঠিকঠাক হয় না। তাহলে কি ইন্টিমেসি আমাদের ঘুমোতে হেল্প করে, মানে হিলিং প্রসিডিউরটা সাহায্য করে? দেখো, সবকিছুই হচ্ছে এনার্জির ব্যাপার আর ফ্রিকোয়েন্সির ব্যাপার। একজন যদি অ্যাংশিয়াস থাকে, সে যদি প্রচন্ড চিন্তা করতে থাকে, হুম। সে 10 ঘন্টা শুলেও তার ব্রেনটা বন্ধ হতে পারে না। হুম। কিন্তু তার আশেপাশে যদি একজন এরকম থাকে যে নিশ্চিন্ত, স্টেবল, নির্ভীক, যে আস্তে আস্তে কথা বলছে, আস্তে আস্তে চলছে, তাহলে যেহেতু তার এনার্জিটা লো, সেই এনার্জিটার সাথে কোরিলেট করে করে যে প্রচন্ড চঞ্চল ছটফট করছে, তার ব্রেনটা আস্তে 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 বন্ধ হয়ে যায়। যেরকম কেউ যদি প্রচন্ড চঞ্চল ছটফট করছে, ঘুম আসছে না, তাকে যদি সুন্দরভাবে ইন্টারেস্টিং গল্প শোনানো হয়, সে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাবে। এই হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এবারে ঘুম তো তখন আসছে যখন বডি প্রচন্ড ইনফ্লেমড হয়ে গেছে, মানে বডি যখনই প্রচুর এনার্জি খরচা করেছে তখন তো বডিটা গরম হয়ে গেছে। তোমার ইঞ্জিন যত চলবে তত তো গরম হয়ে যাবে, কড়াই যত ইউজ হবে কড়াই গরম হয়ে যাবে, গ্যাসের বার্নারটা তত, মানে চুলিটা তত গরম হয়ে যাবে, তাই না? যে জিনিসটা যত ইউজ হবে, তুমি যত বেশি হাঁটবে তোমার পাটা মনে হবে তত বেশি গরম। তো এনার্জি যত বেশি খরচা হবে ভেতরে, গরম বা ইনফ্লেমেশনটা তত বেশি থাকবে। আচ্ছা। এবারে সেই ইনফ্লেমেশনটাকে কম যদি হতে হয়, তো তাহলে হয় তাকে বরফ লাগিয়ে রাখতে হবে শরীরে, বা কারো যদি শরীরটা ঠান্ডা থাকে, মানে কেউ যদি নিশ্চিন্ত থাকে, কেউ অত খেটে না থাকে, তার যদি ছোঁয়াটা পায়, তাহলে একজনের শরীরে ইনফ্লেমেশন রয়েছে, একজনের শরীর প্রচন্ড রিল্যাক্স ঠান্ডা, তখন যদি দুজনের শরীরের টাচটা হয়,
তাহলে যার ইনফ্লেমেশনটা রয়েছে তার ইনফ্লেমেশনটা তাড়াতাড়ি কমে যাবে। আচ্ছা। তো যে যত বেশি রিল্যাক্স থাকবে তার ভেতরটা তত বেশি ঠান্ডা থাকবে। তো শীতকালে তার তত কম ঠান্ডা লাগবে। ভেতরের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার এক হলে তুমি বুঝতে পারবে না। তো এবারে যে প্রচন্ড রিল্যাক্সড মাইন্ডসেটের, যে খুব ঠান্ডা মাথায় চলছে, যার এনার্জিটা ব্যালেন্সড, ইমোশনটা ব্যালেন্সড, তার ভেতরে কোনো ইনফ্লেমেশন হয় না, তার ভেতরটা ঠান্ডা থাকে। তো যার ভেতরটাও ঠান্ডা, বাইরেও শীতকালে ঠান্ডা, তার শীত লাগবে না। কিন্তু যে প্রচন্ড খাচ্ছে বা প্রচন্ড রাগছে, প্রচন্ড চিন্তা করছে, তার তো ভেতরে ইনফ্লেমেশন আছে। বাইরেটা ঠান্ডা, ভেতরটা গরম, তার আরো বেশি ঠান্ডা লাগবে। তো সেই জন্যই ইন্টিমেসিটা একটা টোটালি আলাদা সাবজেক্ট। আমরা এখানে এনার্জি, ফ্রিকোয়েন্সি আর টাচের কথা বলছি। একটা বাচ্চা যেরকম সে প্রচন্ড দৌড়ঝাঁপ করছে, হাই এনার্জি, হাই ফ্রিকোয়েন্সি, চিৎকার চেঁচামেচি করছে, ইয়ার্কি ঠাট্টা করছে, দুষ্টুমি করছে, সব করছে। এবারে তার মা বা বাবা তো আর দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারছে না ওই লেভেলে, তারা অনেকটা শান্ত। এবার বাচ্চাটাকে যখন মা বা বাবা তাদের কাছে নিয়ে শুলো, তাদের হাতটা দিল, তো মার বাবার হাতটা তো অনেক বেশি গরম, বাচ্চার তো ভেতরটা গরম, বাইরেটা ওই জন্য ঠান্ডা। মানে ভেতরে ইনফ্লেমেশন যদি থাকে তো বাইরেটা ঠান্ডা হবে, তোমার ফ্রিজের মতন। হুম। যে ফ্রিজের কম্প্রেসারটা গরম হবে তবেই তো ফ্রিজটা ঠান্ডা হবে। হুম। তো সেরকমই যে যারা প্রচন্ড খেটেছে, কাজ করেছে, ভেতরটা গরম হয়ে গেছে, দেখবে বাইরে ঘাম ঝরে, ঘামের পরে ওটা ঠান্ডা লাগে। তো শরীরটা ওপরেরটা ঠান্ডা হয় যাদের ভেতরটা গরম হয়। তো ভেতরটা গরম যখন হচ্ছে, সে ঘুমাতে যাচ্ছে। এবারে যে অনেক বেশি রিল্যাক্স, যার মধ্যে এনার্জি বেঁচে রয়েছে, তার ভেতরটা অনেক বেশি ঠান্ডা, তাই বাইরেটা গরম। তো একজন যার স্কিনটা প্রচন্ড ঠান্ডা হয়ে রয়েছে, তাকে একটু গরম টাচ দিলে তার কমফর্ট লাগে, সে সেই জন্যই তার ঘুমটা ভালো হয়। আচ্ছা। তো এটা হচ্ছে থার্মাল আর এনার্জি রেগুলেশন, এটার সাথে ইন্টিমেসি সম্পর্ক নেই। হ্যাঁ, এবার একজন শুতে গেল, সে প্রচন্ড খেটে এসছে বা প্রচন্ড খেটে এসছে, তার পাশে একজন এসে শুলো যে সারাদিন খালি চিন্তা করে যাচ্ছে, তার ভেতরটাও গরম, তার ভেতরটাও গরম। যে খেটে এসছে তার বাইরেটাও ঠান্ডা, যে চিন্তা করে যাচ্ছে তার বাইরেটাও ঠান্ডা, তখন দুজনেরই ঘুম হবে না। আচ্ছা। কারণ ভেতরটা যখন ঠান্ডা হতে যাবে, আরেকজন ঠান্ডা হতে দেবে না, তারও তো ভেতরটা গরম। আচ্ছা। তো দুজন দুজন যখন শোয়, তখন ঘুমটা দুজনেরই তখনই ভালো হয় যখন দুজনের প্রোফাইলটা আলাদা আলাদা হয়। একজন ধরো শারীরিকভাবে খেটে প্রচন্ড টায়ার্ড বা মানসিকভাবে খেটে টায়ার্ড, আরেকজন প্রচন্ড রিল্যাক্সড, তখন দুজনের ঘুমটা ভালো হবে। আচ্ছা। তো একজনের পুরো এনার্জি বেঁচে রয়েছে, কোনো খরচাই হয়নি, মানে সে লেজি, আরেকজনেরও কোনো এনার্জি খরচা হয়নি। মানে একজন ঘরে বসে কম্পিউটার দেখেছে, আরেকজন ঘরে বসে মোবাইল দেখেছে। এবারে দুজনে যদি ঘুমোতে যায়, দুজনের মধ্যে কারোরই ঘুম হবে না, কারণ দুজনের এনার্জিটাই অলমোস্ট একই, দুজনের এনার্জিটাই খরচা হয়নি। তো আমরা কোনো জিনিসকেই সবসময় লিনিয়ারলি দেখতে পারি না, দুজনে মিলে শুলে ঘুম ভালো হবে না। তোমাদের ছোটবেলাতে বাবা থাকার সময় ঘুমটা এই জন্যই ভালো হতো, কারণ বাবা খাটাখাটনি করে আসতেন, তার শরীরটা টায়ার্ড হয়ে যেত, সে অনেক কিছু গল্প নিয়ে আসতেন, হুম। তার শরীরের ভেতরে ইনফ্লেমেশন থাকতো এবং সে গল্পের মাধ্যমে সেগুলোকে এক্সপ্রেস করতো। তিনি নতুন নতুন গল্প শোনাতেন, তোমরা বসে বসে গল্প শুনতে, এবং তোমরা সারাদিন ছটফট ছটফট করতে, তোমাদের ব্রেনটা ছটফটে ছিল, তার ব্রেনটা শান্ত ছিল। তো সেই জন্যই যেহেতু তোমার বাবার সাথে তোমাদের দুই বোনের এনার্জি বা মায়ের এনার্জি কমপ্লিটলি আলাদা ছিল, উনি গল্প বলতেন, গল্প শুনতে শুনতে তোমাদের ঘুম চলে আসতো, ব্রেনটা রিসেপটিভ হয়ে যেত, থেমে যেত, আচ্ছা। এবং তারও ঘুমটা ভালো হতো। কারণ ইনফ্লেমেশন হওয়ার পরে সে যখন গল্পটা শোনাচ্ছে, সে যখন কিছু শেখাচ্ছে, তার শরীরটাও আস্তে 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 ঠান্ডা হয়, কারণ যাকে শেখাতে হবে তারও তো ফ্রিকোয়েন্সিটা লো হতে হবে। বারবার 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 করে বললে তো সামনের জন কিছু শুনতে পারবে না,
সামনের জনের শোনার যে ক্ষমতা সেই অনুসারেই কথা বলতে হবে, তো তার ফ্রিকোয়েন্সিটাও স্লো হয়ে যাবে। তো যত তার ফ্রিকোয়েন্সিটা স্লো হলো তার শরীরটা ঠান্ডা হতে থাকবে। তো সেই জন্যই এটা ইম্পর্টেন্ট না যে কে কার সাথে থাকলে বা কেউ কারো সাথে থাকলে ঘুম ভালো হবে কিনা। আচ্ছা। একটা বিড়াল একটা কুকুরের কাছে থাকলে দুজনের ঘুম ভালো হবে, দুই কুত্তা একসাথে থাকলে দুজনেরই ঘুম হবে না। কুকুর আর কুকুরই একসাথে থাকলে দুজনের ঘুম ভালো হবে। তো কে কিরকম এনার্জিতে রয়েছে তার মধ্যে একজনকে রিল্যাক্সড হতে হবে, তখনই সে অন্যজনকে ঘুম পাড়াতে পারে। এবারে তোমাদের এখন কি হয় যে জেনারেলি মারা ল্যাপটপ দেখে যাচ্ছে বা মোবাইল দেখে যাচ্ছে, দেখে গিয়ে বাচ্চাকে একটা চিৎকার করে অর্ডার দিলে এই ইস্যুতে বাচ্চাটা চলে আসলো দুপ দুপ করে, অর্ডার হচ্ছে, মানে কোনো ওখানে কোনো ভালোবাসা নেই, টাস্ক হচ্ছে, ঘুমাতে হবে তো টাস্ক, আবার পরের দিন সকালে উঠতে হবে, বলে দিলে শুয়ে পর, দুম 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 করে পিঠে একটু চাপে দিলে এই শুচ্ছিস না কেন বলে দিলে, তো তুমিও অ্যাংশিয়াস, বাচ্চাও অ্যাংশিয়াস, ও ঘুমোতে পারবে না, এবং যেহেতু ও ঘুমোতে পারবে না তুমিও ঘুমোতে পারবে না। আচ্ছা, তাহলে ঘুমের তো অনেকটা দূর জানলাম। আহ, ওষুধের এফেক্ট তো আছে, যারা ওষুধ খান তাদেরও তো একটা এফেক্ট আছে ঘুমানোর জন্য, মানে ঘুমোতে পারেন না ওষুধের কারণে, হয়তো হতে পারে। আগেই সে তুমি জেনারেলাইজ করছো, যেরকম তুমি বললে আমরা শুনেছি 8 ঘন্টা ঘুমাতে হবে, আমরা জানি যে কেউ থাকলে ঘুমটা ভালো হয়, সবকিছুই তুমি একটা জেনারেলাইজ স্টেটমেন্ট দিচ্ছ, যেখানে তুমি বলছো যে ওষুধ যারা খায় তাদের ঘুম বেশি পায়। না, কিছু ওষুধ মানুষকে ঘুমোতে দেয় না, কিছু ওষুধ মানুষকে ভালো ঘুমোতে দেয়। যে ওষুধে ওপিয়াম আছে সেখানে ঘুম ভালো হয়, কিছু ওষুধ আছে যেগুলো ইনফ্লেমেটরি, যেগুলো খাওয়ার পরে ঘুম নাও হতে পারে। তো ওষুধের বিভিন্ন ওষুধের তো বিভিন্ন কাজ, তো যে ওষুধের যেরকম কাজ সেই সেই অনুসারে শরীর চলবে। তো ওষুধ খাওয়া বা না খাওয়ার সাথে ঘুমের কি সম্পর্ক? আচ্ছা, মানে মোটামুটি একটা ডিসিপ্লিন মেনটেন করলে আর ঘুমের বিষয় সম্পর্কে মোটামুটি জানলে আমরা ভালো ঘুমোতে পারি। জেনারেলাইজ নয়, মোটামুটি আমি জানলাম যেটুকু সেই সম্পর্কে, ঘুমের সম্বন্ধে আমি যেটুকু বুঝলাম আর কি। তুমি রাতে যত রিল্যাক্স থাকবে তত সুন্দর ঘুমাবে। আচ্ছা, আর কারণ সকালে সকালে যত খাটবে রাতে তত সুন্দর ঘুমাবে। আর রাতে যদি রিল্যাক্স না থাকো ঘুম হবে না, সকালে যদি না খাটো ঘুম হবে না। তো সিম্পল, এনার্জি খরচা করতে হবে আর রাতে স্লো হয়ে যেতে হবে, ঘুম হবে। আচ্ছা, অনেক সময় দেখেছি আমরা যদি খাবারটাকেও একবার বন্ধ করি তাতেও ঠিক থাকে, কিন্তু যদি রাত্রেবেলা ঘুমটা না হয় কোনো দিন রাত্রে আর কি, তখনই সমস্যা হয়। তাই জন্যে ঘুমটা ভীষণই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা মানুষের জন্য, যাতে পরের দিন আবার ফ্রেশ ভাবে কাজ করতে পারে, যে যাই কাজ করুক না কেন। একদম ঘুমের মধ্যেই তো তোমার শরীরটা রিকভার করছে। তোমার সারা দিন ঘুমের সময় অনেক সেল ড্যামেজ হয়ে যায়, অনেক মাসল ড্যামেজ হয়ে যায়, টিস্যুস ড্যামেজ হয়ে যায়, ইনফ্ল্যামেশন থাকে, এবং সারাদিনে খাটার সময় তো স্ট্রেস থাকে বডি আর ব্রেন, অক্সিডেটিভ স্ট্রেস হয়, সেই সময় প্রচুর ক্যান্সার সেল তৈরি হয়, ইনফ্লেমেটরি সেল মানেই সেটা ক্যান্সার সেল হয়ে যেতে পারে। এবারে শরীরকে সেই ক্যান্সার সেলগুলোকে বের করতে হবে, যে সেলগুলো ড্যামেজ হয়েছে সেগুলোকে রিপেয়ার করতে হবে, যে সেলগুলো মরে গেছে সেগুলোকে সরিয়ে দিতে হবে, তার জায়গায় নতুন সেল তৈরি করতে হবে। তো অনেকগুলো তো পরপর পরপর কাজ বডিকে করতে হবে, মানে পুরো রিকভারির প্রসেসটা করতে হবে। আচ্ছা। বাজে সেলগুলোকে মেরে দেওয়া, মরা সেলগুলোকে ডিসপ্যাচ করা, নতুন সেল তৈরি করা, যে সেলগুলো মরেনি বা ক্যান্সারাস হয়নি কিন্তু ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজগুলোকে রিপেয়ার করা, এই সমস্ত করে টোরে ঘুম থেকে ওঠার আগে শরীরটাকে রেডি করে দিতে হবে। নেক্সট ডে প্রিপারেশন। এবারে তুমি যদি না খাবার খাও তোমার একদিন একটু এনার্জিটা লো থাকবে, কিন্তু তুমি যদি না ঘুমাও তোমার ড্যামেজটা তো ড্যামেজই থেকে যাবে।
একদম তাই। অর্থাৎ তুমি যদি কিচেনের সিঙ্কটাকেই ধরে নাও, তোমার কিচেনের সিঙ্কটার যদি পাইপটা ফেটে যায়, তাহলে পাইপটাকে তোমাকে রিপেয়ার করতেই হবে। তুমি একদিন ধরো কিচেনটা ইউজ করলে না, কোনো মহাভারত অশুদ্ধ হবে না, কিন্তু তুমি কিচেনটা ইউজ করতেই থাকছো আর পাইপটা ফাটা, পাইপ থেকে জল নোংরা বাইরে পড়তেই থাকছে, তুমি তো চলতে পারবে না। ফাটা পাইপ দিয়ে সবকিছু তোমার রান্নাঘরে ছড়িয়ে যাবে, পা পিছলে যাবে। তো তুমি যদি যে জিনিসটা শরীরে ওয়্যার এন্ড টিয়ার হয়েছে, সেটাকে যদি তুমি রিপেয়ার না করো, সেখান থেকে তো ডেড সেলগুলো পুরো শরীরে ছড়িয়ে যাবে, তো পুরো বডিতে ক্যান্সার ছড়িয়ে যাবে, পুরো বডিতে ব্যাকটেরিয়া ছড়িয়ে যাবে, পুরো বডিতে ডেড সেল ছড়িয়ে যাবে। সেই জন্য যখন তোমার যেরকম সিঙ্কটা রিপেয়ার করার সময় তোকে তো সিঙ্কের ইউজটা বন্ধ করতে হবে। সিঙ্কের ইউজটা বন্ধ করে পাইপটা খুলে ওটাকে পরিষ্কার করে, কোথাও লিকেজ থাকলে সেখানে টেপ মেরে আবার নালিটাকে খুঁচিয়ে সেখান থেকে সব বের করে আবার পাইপটাকে লাগিয়ে দিতে হবে। যেরকম একটা প্লাম্বারের কাজ, তো ঘুমের মধ্যে শরীরকে এই কাজটা করতে হয়। তাহলে দীর্ঘদিন যদি আমাদের ঘুম না হয়, মানে অপূরণ থেকে যায়, তো সেই ডেফিসিট পূরণ করার প্রসেস কি শরীর নিজেই ন্যাচারাল ওয়েতে করতে পারে? দেখো, এবার যদি আহ, তোমার রান্নাঘরের পাইপ ফেটে যায় এবং তুমি ঠিক করে দূর প্লাম্বার ডাকবো না, একটু জল বেরাবে পরে মুছে দেবো, এবারে এই করতে 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 তোমার কত বছর হয়েছে, তুমি হয়তো ভুলেই গেছো যে পাইপটা ফাটা, রোজ ওই পাইপ দিয়ে জল বেরোচ্ছে, মুছতে মুছতে তুমি ভুলে গেছো, ওটা তোমার কাছে নর্মাল হয়ে গেছে। এবারে হুম। তুমি যদি আমাকে প্রশ্ন করো যে এই পাইপটা কি কোনোদিনও প্লাম্বার ডেকে আর ঠিক হবে, তো সেটা ডিপেন্ড করছে, अगेन সেটা ডিপেন্ড করছে তোমার অ্যাওয়ারনেসের উপরে। অনেক সময় এরকম হয় যে মনে হয় না ছেলেটা দুদিন পরীক্ষা, এই দুদিন একটু ম্যানেজ করে নি, এই দুদিন প্লাম্বারকে ডাকা যাবে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যদি নিজেকে বুঝিয়ে না, দূর পাইপ গেলে গেল, একটু জল পড়বে মুছে নেবে, বছরের পর বছর চললো, কোনোদিনও ছেলে ওখানে পিছলে পড়লো, কোনোদিনও তুমি পিছলে পড়লে, কোনোদিনও পাইপটা পুরোটাই ফেটে গেল, এরকম হয়ে গেল, কিন্তু তোমার খেয়াল নেই যে পাইপটা ফাটা ছিল। এবারে প্লাম্বার ডাকা হবে কিনা সেটা তোমার ব্রেনের, তোমার শরীরের, তোমার জীবনের উপরে নির্ভর করে। সেটার কোনো গতানুগতিক নিয়ম নেই, নিয়মটাই হচ্ছে যে কোনো জায়গায় ফেটে গেলে আগে সেটাকে ঠিক করে দিতে হবে। আচ্ছা। তো প্রথম আমি দীর্ঘদিন ধরে যদি আমি আমার বাবার কথাই বলছি। তো উনি বলেন যে উনি দীর্ঘদিন ধরে ঘুমোতে পারছেন না। তো যে মানুষটা হয়তো বুঝতে পারছেন না বা তার কেয়ার গিভার যারাই রয়েছেন, তারা দেখছেন যে সেই মানুষটা ঘুমোতে পারছে না হয়তো রাত্রেবেলায় স্পেসিফিক্যালি আমি বলছি। তখন যার অ্যাওয়ারনেসটা নেই, যার সচেতনতা নিজের থেকেই হচ্ছে না, তো কখন যিনি কেয়ার গিভার, যিনি দেখছেন তাকে, তার কখন স্টেপ নেওয়া উচিত, মানে তারও কখন বলা উচিত যে এইবার একটা কিছুভাবে ব্যবস্থা করা যাক ঘুমের? ঘুমের তুমি কোনো ব্যবস্থা করতে পারবে না, খাওয়ার ব্যবস্থা করতে পারবে। ঘুমের ব্যবস্থা তুমি কি করে করবে, ওটা তো ইন্টারনাল, ওটা ডিসিশন তো তো শরীর নেবে। আচ্ছা। তো তুমি চাইলে ডাক্তার হতে পারো, তুমি চাইলে ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি চাইলে কার্তিক ঠাকুরের মতন ফর্সা বর পেতে পারো, তুমি চাইলে বিয়েতে বাবার থেকে সোনা পেতে পারো, তুমি চাইলে হোটেলে খেতে পারো, তুমি চাইলে লাল রঙের শাড়ি নিতে পারো, তুমি চাইলে সবুজ রঙের জুতো নিতে পারো, কিন্তু তুমি চাইলে ঘুমোতে পারো না। ঘুমটা শরীর, মন, মেটাবলিজম, হার্ট সবাই মিলে যখন চাইবে, তখনই ঘুমটা হবে। ঘুমটা এমন একটা জিনিস যেটা তোমার চাহিদা আর ইচ্ছের উপরে কোনোদিনই নির্ভর না। আচ্ছা। সেই জন্য যেরকম তোমার বাবার যদি দীর্ঘদিন ঘুম না হয়ে থাকে, তাহলে তার শরীর ডিসাইড করেছে যে ওনাকে ঘুমোতে দেওয়া চলবে না, থ্রেট পারসেপশনে রয়েছে, সেই শরীরটা আচ্ছা। সবসময় থ্রেট পারসিভ করছে, তাকে ঘুমোতে দিচ্ছে না। ঠিক আছে, তো এবারে যখন তিনি ওই থ্রেট পারসেপশনটার থেকে বেরিয়ে চলে আসবেন, তখন তার নিজস্বই ঘুম হয়ে যাবে, যেরকম আমি তোমাকে বললাম।
চোখের সামনে সাপ দেখলে তো আর রাতে ঘুম আসবে না। তো এবারে যদি মাথায় এমন কোনো চিন্তা থাকে যেটা চোখের সামনে সাপ দেখার মতন ভয়াবহ চিন্তা, তাহলে ঘুমটা আসবে না। আর যখন আচ্ছা। কেউ মনে করবে যে আমি চিন্তা করে তো আর পৃথিবী জয় করতে পারি না, আমি চিন্তা করলেও নরেন্দ্র মোদী আজকের দিনে ভারতের প্রধানমন্ত্রী, চিন্তা না করলেও আগামীকাল চাণক্য এসে ভারতের মুখ্যমন্ত্রী হবেন বা প্রধানমন্ত্রী হবেন। তো যখন একজন বুঝতে পারবে যে যা হওয়ার পৃথিবীতে সেটাই হবে, আমি নগণ্য মাত্র, আমি চাইলেও কিছু হবে না, না চাইলেও কিছু হবে না, পৃথিবীতে যেটা হওয়ার সেটা হবেই, তখন যখন সেই চাপগুলো চলে যাবে, চিন্তাগুলো চলে যাবে। এবারে একজন মা তার ছেলে 10 বছর বয়স, সে চিন্তায় মরে যাচ্ছে যে 18 বছর বয়সে আমার ছেলে যখন আইআইটির পরীক্ষা দেবে, চান্স যদি না পায় তাহলে কি হয়ে যাবে, মানে আগামী 8 বছরের জন্য সে না ঘুমানোর বন্দোবস্ত করে নিয়েছে। এবারে 8 বছর পরে ছেলে আইআইটি পাওয়ার পরে বা না পাওয়ার পরে সেই মায়ের ঘুম হবে কি হবে না সেটা তো তার ইচ্ছের উপরে ডিপেন্ড করবে না, আচ্ছা। তার শরীরের উপরে ডিপেন্ড করবে। এবং সুতরাং যেহেতু তোমার ইচ্ছে দিয়ে তুমি সব পেতে পারো, ঘুমটা না, সেই রকমই কোনো পেশেন্টের কেয়ার গিভার কি চাইলো তার উপরে সে ভালো নার্স আনতে পারে, যে ভালো হসপিটালে দিতে পারে, যে পা টিপে দিতে পারে, কেয়ারের জন্য মাথায় আদর করে দিতে পারে, হাতে জল এগিয়ে দিতে পারে, ঘুমের কিচ্ছু করতে পারে না। সেই জন্যই গতকাল আমরা ডিসকাস করেছি জীবনে স্যাটিসফ্যাকশন থাকলে ঘুম ভালো হবে। যত অনেস্ট জীবনযাপন মানুষ করবে তত ঘুম ভালো হবে, কারণ ভেতরটা কোহ্যারেন্ট, ব্রেনকে ভাবতে হচ্ছে না। কিন্তু এবার তুমি যদি লুকোচুরি করো, কাউকে ঠকাও, চিট করো, বা কোনো সিক্রেট লুকিয়ে রাখো, কাউকে ম্যানুপুলেট করো, ব্রেনকে তো সবসময় ভাবতে হচ্ছে একে কি বলেছি, ওকে কি বলেছি, ও ভাবলে কি বলবো, ও দেখলে কি বলবো, ওকে কিভাবে ম্যানেজ করব, তাকে কিভাবে ম্যানেজ করব, সবসময় অ্যাক্টিভ, ব্রেনটা বন্ধ হচ্ছে না। যত তুমি একটা হাই ভ্যালু লাইফ লিড করবে, স্যাটিসফ্যাকশনের লাইফ লিড করবে, অনেস্টির লাইফ লিড করবে, শিক্ষার জীবনযাপন করবে, যখন তুমি সেলফ এস্টিম দিয়ে বাঁচবে, যখন তুমি লাইফে কম্প্রোমাইজ করবে না, ঠকাবে না, নিজেকেও ঠকাবে না, লোকাবে না, ঘৃণা করবে না, ঈর্ষা করবে না, যখন তুমি এগুলোর থেকে বেরিয়ে আসবে, তখন ব্রেনকে ভাবতে হবে না ইস আমার দিদিটা এমন কেন বললো, বাবাকে কত ভালোবাসি, বাবা এরকম কেন করলো। তো এই সমস্ত আজে বাজে চিন্তা ভাবনা করে ব্রেন এনার্জিটা নষ্ট করবে। সারাদিন কাজ করবে, দিনের শেষে ব্রেন বলবে বাহ কি মজাদার আজকে কাজ করলাম, কি সুন্দর পডকাস্ট হলো, কি সুন্দর পেশেন্ট দেখলাম, কি সুন্দর ইনভেস্টারদের সাথে কথা হলো, এবার ভালো করে ঘুমিয়ে পড়ি, কালকে সকালে উঠে আবার কাজ করবো, এই তো দিন শেষ হয়ে গেল। ঘুমের সাথে সেলফ ডিসিপ্লিনের একটা বড় সম্পর্ক রয়েছে তবে। ডিসিপ্লিন, কি ধরনের ডিসিপ্লিন? মানে এই যে আমি কাউকে ঠকাবো না, বা আমি নিজে। দেখো, রোজ সন্ধ্যার সময় অফিস থেকে এসে আমি ঘরে কিছুক্ষণ বসে এক্স্যাক্টলি 7টার সময় মদ খেতে যাব, 2 প্যাক মদ খাবো, 1 বাটি চানাচুর খাবো, 10টার মধ্যে মদ খেয়ে বাড়ি ফেরত এসে 2টো রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো। এটাও যদি কেউ 2 বছর ধরে কন্টিনিউয়াস করে, এটাও তো ডিসিপ্লিন। আচ্ছা, ডিসিপ্লিনের মিনিংটা তবে আলাদা। যত তুমি রিয়েল থাকবে, ইমাজিনেশনে কম থাকবে, বাস্তবে থাকবে, যত তুমি ভবিষ্যতের কথা কম চিন্তা করবে, পাস্ট নিয়ে কম ভাববে, মানে ভবিষ্যতে মানে আমাকে টাকা কামাতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, ভালো করে নম্বর পেতে হবে, না হলে কোথাও জব পাবেন, এটা হচ্ছে ভবিষ্যতের কথা। পাস্টের কথা, ইস আমার বাবা যদি নিজের থেকে আমাকে পড়াতো, আমার কত পড়াটা আরো ইমপ্রুভমেন্ট। এটা হচ্ছে পাস্টের কথা। যত তুমি এগুলোকে ছেড়ে দেবে, দিয়ে ভাববে আহ কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আহ আজকে কি সুন্দর সকাল থেকে উঠে এইগুলো করলাম, বাহ আজকে কি সুন্দর এইগুলো শিখলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কালকে আবার শিখবো। তো তখন তোমার ব্রেনকে এত থ্রেড টেনে আনতে হবে না। আজকের কয়েকটা ছোট জিনিস, ব্রেনের ওয়ান অফ দি কাজ হচ্ছে সারা দিনে তুমি যা দেখেছো শুনেছো, রাতে সেগুলোকে গুছিয়ে যে জিনিসগুলোকে ফেলে দেওয়ার ফেলে দেওয়া, যেগুলোকে পার্মানেন্ট মেমোরিতে স্টোর করার স্টোর করা।
এবারে রোজ দিন যদি তোমার জীবনে 20 বছর ধরে দিদি কি বলেছে, বাবা কি বলেছে, বান্ধবী কি বলেছে, মামা কি বলেছে, মাসি কি বলেছে ব্রেনে লোড হয়, তো রোজ রাতে তো ওই কতগুলো ক্যাসেটকে আবার গুছিয়ে আবার অ্যারেঞ্জ করে রাখতেও ব্রেনের টাইম লাগে। এবং তুমি যদি ভাবো, ইস আমার ছেলে এবার পরীক্ষায় কত নম্বর পাবে, ইস আগামীবার পরীক্ষায় কত নম্বর পাবে, ইস ম্যাথসে পাবে কিনা, ইস আইআইটিতে চান্স পাবে না, আইআইটিতে চান্স পেলে ইঞ্জিনিয়ারিং কলেজে কোন সাবজেক্টটা নেবে, সেই সাবজেক্টটা নেওয়ার পরে কলেজে গেলে তার র্যাগিং হবে কিনা, মানে তুমি ভাবতে 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 ওর 22 বছর বয়স পর্যন্ত চলে গেছে। এবারে ব্রেন রোজ দিন ওই 22 বছর ধরে ওই থ্রেড লোড করছে সারাদিন ধরে, বাকি জিনিসের মধ্যে জগাখিচুড়ি হয়েছে, আবার রাতে গুছিয়ে 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 গুছিয়ে, আচ্ছা এটা পুরোনো কথা, আচ্ছা এটা ভবিষ্যতের কথা, ওগুলোকে সরিয়ে দিয়ে আচ্ছা এটা আজকের কথা, মানে আজকের কথা এইটুকুনি, বাকিগুলো লোড। মানে তুমি ধরো বাজার থেকে চাল কিনতে গেলে, 1 কিলো চাল আনলে, সেখানে 5 গ্রাম চাল বেরালো আর 995 গ্রাম ধুলো বেরোলো, তুমি তো আর সেই দোকানে যেতে চাইবে না। তো সেইভাবে তুমি যদি রোজ 500 গ্রামের পুরোনো দিনের কথা ব্রেনকে দাও, আর 500 গ্রামের ভবিষ্যতের কথা ব্রেনকে দাও, দিয়ে আজকের 5 গ্রাম ব্রেনকে দাও, 2-3 দিন বাদবে, তারপরে ব্রেন বলবে ধুর আমি এসব করবো না, এই রোজ আমি এই ধুলো বেচে 5 গ্রাম চাল বের করবো। কিন্তু যেহেতু ওটা করাটাও ব্রেনের একটা কাজ, ঘুমের একটা কাজ, তো সেই জন্যই ও ঘুমোতে চাইবে না, দূর ঘুমোতে গেলেই আবার 1 কেজি চাল থেকে 5টা চাল বের করতে হবে, দূর যাবো না। এই তো তো তুমি যদি আজকে বাস্তবে থাকো, আমি ভালো থাকবো, যতটা আমার ক্ষমতা সেই অনুসারে আমি উপার্জন করব, আমি কারোটা বসে খাবো না, আমি নিজের উপার্জন করব, মুরগিও নিজের উপার্জন করে, একটা পিঁপড়েও সকালবেলা উঠে নিজের খাওয়ার উপার্জন করতে যায়, তো আমি নিজের উপার্জন করব, আমার তরফ থেকে যতটা দেখার সেটা আমি দেখব, আমার যেটা পছন্দ আমি সেটা করব, কাউকে আমি ঠকাবো না, অন্যের কথা শুনে আমি চলবো না, আমার যেটা মন ভালো লাগে আমি করব, কাউকে আমি হার্ট করব না, ঘৃণা হিংসা আমি করব না। এইভাবে যদি তুমি নিজের বিচারধারাগুলোকে, চিন্তাধারাগুলোকে, নিজের মনের ভেতরটাকে তুমি তৈরি করো, তাহলে তোমার ব্রেন তো শুতে গেলে 100 গ্রাম চাল পাবে, একদম পিওর চাল পাবে, পিওর বাসমতি রাইস, একদম গন্ধওয়ালা। ব্রেন ওই চাল নেবে, দূর পরিষ্কার টরিষ্কার করার কোনো ব্যাপার নেই, টাক করে চালটা বের করবে, সারাদিনের এনার্জিটা বের করবে, ওটার থেকে ভাত বানিয়ে নেবে, ভাত বানিয়ে নিয়ে স্টোর করে নেবে, করে নিয়ে ব্রেন বলবে আই এম ডান, গুড সার্ভিস তুমি আমাকে দিলে। এবং ব্রেনও তোমাকে বলবে ঠিক আছে ভাই তুমি আমাকে গুড সার্ভিস দিলে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। তুমি সারাদিন ব্রেনকে বলবে ওর পেছনে কি করে লাগবো, ওকে কি করে টাইট দেবো, দাঁড়াও। আমি যখন ক্লাস 9-এ ছিলাম, দিদি নতুন শাড়ি কিনে আমাকে বারে বারে দেখিয়েছিল, আমিও আজকে নতুন শাড়ি কিনে দিদিকে বারে বারে দেখ, কেমন টাইট দিয়ে দেখাচ্ছি, এইসব হলো। এবারে ব্রেন বললো রাতে শুতে যাওয়ার সময়, ভাই সেই ক্লাস 9-এর থেকে নিয়ে 1000 গ্রাম পাথর আর কি করে ভবিষ্যতে দেব তার 1000 গ্রাম ধুলো, আর মাঝখানে খুঁজে পেতে একটা ঘাসের টুকরো, সেখান থেকে চালও বেরোলো না। ব্রেন বললো আমি এই কাজ করব না, তো সে অফিসে আসবে না, মানে ঘুমের যে প্রসেসটা, সে ডিউটিতে আসবে না, সে বলবে আমি করব না, এই কাজ আমার পছন্দ না। ঠিক আছে, তো যে মানুষটার ঘুম পছন্দ হবে সেই মানুষটা ফোকাস করবে অনেস্ট ভাবে জীবন কাটানোর, মিথ্যে না বলার, না লুকানোর, না চুরি করার, না ঠকানোর, স্বার্থপর না হওয়ার, যে সমাজে, যে দেশে, যে পৃথিবীতে আমরা রয়েছি সেই পৃথিবীর জন্য আমরা কি করতে পারি সেটা নিয়ে চলার, শিক্ষিত হওয়ার, শিক্ষা দেওয়ার, জীবন থেকে গল্প গ্যাদার করে গল্প শোনানোর, নলেজ শেয়ার করার, যে এই সমস্ত জিনিস নিয়ে চলবে, তার রাতেবেলা রোজ ঘুমের প্রসেসটা ডিউটিতে টাইম মতন চলে আসবে, বা বাবা এবার গল্প পাবো, বা বাবা এবার বাসমতি রাইস পাবো 100 গ্রাম, সারাদিন কত কিছু হয়েছে, বাঁচতেও হবে না, একদম ঠিক করে রেখে দেবো, ডাল আছে, ভাত আছে, নলেজ পেয়েছে, সারাদিনে নলেজ পেয়েছে, ডাল রেখে দিলাম একটা জায়গায়, বা সারাদিনে মজা পেয়েছে, পেঁপে মানে চিকেন রেখে দিলাম একটা জায়গায়।
তো সে রোজ ভালো ভালো খাবার পাচ্ছে দিনের শেষে, তো ঘুমের প্রসেসটা ডিউটিতে আসছে। এবারে ইস, আমার পাশের বাড়ির লোকটা আমারই সাথে স্কুলে পড়তো, আমি ফার্স্ট হতাম, এ লাস্ট হতো, আজকে দেখো এ 3 তলা বাড়ি নিয়ে নিয়েছে, একটা গাড়ি নিয়ে নিয়েছে, আমার দেখো পুরোনো একটা মারুতি গাড়ি। তো এবারে যখন ঘুমের প্রসেসটা ডিউটিতে আসবে, ঘুমের প্রসেসটা কি দেখছে, এ মাল ঘুমোতে চাইনি না, এ মাল এখনো স্কুলে ক্লাস 9-এ পড়ে রয়েছে, এ মাল এখনো অতিষ্ঠ, মানে যবে ওর গাড়িটা হবে, 4 তলা বাড়িটা হবে, তবে গিয়ে ওর ঘুমটা হবে। আমি চললাম, ততদিন কবে ওর হবে, তো ঘুমটা চলে যাবে। এত সিম্পল প্রসেস শুনতে লাগছে, কিন্তু দীর্ঘদিন না করার ফলে মানে এভারই না, তাই জন্যে মানে জীবনটা খুব সোজাই, জীবনটা ভীষণই সোজা, এতটাই সোজা, যেহেতু জীবনের মানে যেখানেই দিন সেখানে তো রাত হতে হবে। আলো যখন তুমি দেখো চোখে, আলো মানে হচ্ছে একটা বিম অফ প্রোটনস, একটা পয়েন্ট থেকে প্রোটনের বিম আরেকটা পয়েন্টে চলে গেল, একটা প্রোটন অ্যাবজর্ব করছে, একটা ছাড়ছে, তো একটা জায়গা অন্ধকার হলে তবেই তো আরেকটা জায়গা আলোকিত হবে। তো যেহেতু সবকিছুই ডুয়ালিটিতে থাকে, মানে যেখানে সাইলেন্স থাকে সেখানেই কথা শুনতে পারবে, কথা শুনলেই সাইলেন্স হবে। দেখবে কথার মাঝখানে মাঝখানে তুমি যদি সাইলেন্স না দিয়ে পরপর পরপর কথা বলে যাও, তুমি কোনো কথাই বুঝতে পারবে না। তো তোমার সাইলেন্স থাকবে, তবেই গিয়ে তুমি আস্তে আস্তে সাইলেন্স দিয়ে দিয়ে বললে তবে কথাটা বুঝতে পারবে। আবার আমি যদি এইভাবে থাকি তাও কিছু বুঝতে পারবে না, কথা বলতে হবে সাইলেন্সের মাঝে। তো যেখানে সাইলেন্স আছে কথা আছে, চোখটা পিট পিট করতে হবে মাঝে মাঝে, বন্ধ করে রাখলে তুমি ভাববে আমি ঘুমিয়ে পড়েছি, খোলা রাখলে তুমি ভাববে এই রে এ কি সারপ্রাইজ নাকি। তো যে কোনো জিনিস থাকলে তার অপোজিটটাও থাকে, আমরা দেখি বা না দেখি। যেহেতু জীবনটা ভীষণই সোজা, সেই জন্য তার অপোজিটটাও ট্রু, সেই জন্যই জীবনটা খুব কমপ্লেক্স মনে হয়, অথচ কোনো কমপ্লেক্স। অনেস্ট থাকবো, মনে যেটা ভালো লাগবে সেটা করব, সবাই সবাইকে নিয়ে চলবো, স্বার্থপর হব না। আমার চারপাশে 4 জন থাকলে তাদের পাতে 4টে রুটি থাকলে সেগুলোকে ছিনে নিয়ে আমি 5টা রুটি আমার বাড়িতে নিয়ে যাব না। আমার কাছে একটা রুটি থাকলে আমার চারপাশে 4 জন ক্ষুধার্ত থাকলে আমি একটা একটা করে টুকরো সবাইকে আমি ছিঁড়ে দেব। আমি নিজে যদি ভালো থাকতে চাই অন্যকেও ভালো জিনিস দেব। আমি যদি সবার থেকে ভালো কথা শুনতে চাই আমার মুখ থেকে খারাপ কথা বেরাবে না। আমি যেটা এক্সপেক্ট করছি পৃথিবীর থেকে সেই জিনিসটাই আমি পৃথিবীকে দেব। কারণ আমি যদি চুরি করি লোকে আমারটাও চুরি করবে, আমি যদি ঠকাই লোকে আমারটাও ঠকাবে। তো যেটা আমি পৃথিবীর থেকে এক্সপেক্ট করছি আমিও পৃথিবীকে সেই জিনিসটাই দেব। তো আমরা কেউই তো আর খারাপ জিনিস এক্সপেক্ট করি না। তুমি কি এক্সপেক্ট করো যে মাংস কিনতে গেলে সে তোমাকে পচা মাংস দেবে? এক্সপেক্ট করো কি? তার মানে তোমার কাছেও যদি কেউ কিছু নিতে আসে, তুমিও যদি তাকে ভালো জিনিসটা দাও, তখনই তোমার ব্রেনকে ভাবতে হবে না যে মাংসের দোকানে গেলে মাংসওয়ালা পচা মাংস দিতে পারে। তুমি যখন লোকে যদি তোমার, তুমি যদি ফল বিক্রেতা হও, তুমি যদি লোককে সবচেয়ে ভালো ফলটা দাও, সবচেয়ে বেস্ট ফলটা তাকে দাও, তো তাহলে তুমি যখন চালটা কিনতে যাবে চালের দোকানওয়ালাও তোমাকে বেস্ট চালটা দেবে। সেখানে আর ভাবতে হচ্ছে না যে আমি খারাপটা পাবো কি ভালোটা। এবারে তুমি যদি কন্টিনিউয়াসলি ধরো তোমার একটা পেনের দোকান আছে, তুমি সব পেনের থেকে একটু একটু কালি বের করে নিয়ে চুরি চামারি করে অল্প দামের পেনগুলোকে বেশি দামে বিক্রি করছো। এবার তুমি যেটা করছো তুমিও সেটাই পাবে। কেউ একজন তোমার থেকেও বেশি দাম নিয়ে তোমাকে অল্প দামে জিনিস দিয়ে দেবে। তো এই তো ব্যাপার, লাইফটাকে স্যাটিসফাইড ভাবে কাটাতে হবে, কিন্তু গুড ভ্যালুসটা গুড ঘুমের জন্য চাই। কমপ্লেন করা চলবে না। পার্টনার ভালো হোক খারাপ হোক তার চয়েস, প্রধানমন্ত্রী ভালো হোক খারাপ হোক তার চয়েস। মানে নিজের ঘুমের জন্য নিজেই নিজেকে প্রিপেয়ার করতে হবে। নিজেকে প্রিপেয়ার করার দরকার নেই, জীবনটা ওইভাবে কাটাতে হবে যাতে রাতে ঘুমটা হয়।
কারণ ওই যে সবকিছুই চেয়ে পেয়ে যেতে পারো, চাইলে ভগবানও জোটে, কিন্তু বাবু চাইলে কিন্তু ঘুমটা জোটে না। একদমই তাই। ঘুমটা এমন একটা জিনিস যেটা তোমার শরীরটাকে চাইতে হবে, আর তোমার শরীর সেটা তখনই চাইবে যখন ঘুম নামক প্রসেসটা রোজ দিন ডিউটিতে আসবে। আর ঘুম নামক প্রসেসটা রোজ দিন ডিউটিতে তখনই আসবে যখন ডিউটিতে এসে তাকে 1000 গ্রাম নোংরা ঘেটে 5 গ্রাম চাল যদি না খুঁজতে হয়। তো যত তোমার ঘুমের যে প্রসেসটা, সে আসবে প্লাম্বার। প্লাম্বারকে ডাকলে তুমি ঘরের নলটা ঠিক করতে, আসার পরে বললে দাদা একটু ফ্রিজটা দেখে দেবেন, আমার না ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না, ও একটু দেখে দিয়ে বললো দিদি এখানে কম্প্রেসারের পাইপটা একটু, আপনি কি সুন্দর এটা দেখেন, আমার দেখুন না এই লাইট বোর্ডের না লাইটটাও জ্বলছে না। সবকিছু করে টোরে দিয়ে যাওয়ার সময় তুমি ওর হাতে 50 টাকা দিলে, এই নিন 50 টাকা। তো বললো দিদি এত কিছু দেখলাম, না না ও তো প্লাম্বারটাই, বাকি জিনিসগুলো তো আমি এমনি আপনাকে নিয়ে দেখিয়ে দিলাম, পরের বার তুমি প্লাম্বারটাকে ফোন করো আসবে। ঠিক সেই রকম ভাবে ঘুমকে তুমি বললে ভাই আসো, আমার যে সেলগুলো ক্যান্সারাস সেগুলোকে সরিয়ে দাও, যেগুলো ড্যামেজ সেগুলোকে রিপেয়ার করে দাও, যেগুলো মরে গেছে সেগুলোকে নালি দিয়ে পাত দিয়ে দাও, দিয়ে শরীরটাকে ঠিক করে দাও। যেই লোকটা কাজে আসলো, যেই ঘুমটা কাজে আসলো, এসে এবার ডিসাইড করলো যে আমি ক্যান্সার সেলগুলোকে আগে সরাই, মরা সেলগুলোকে বাঁচি এক জায়গায় রাখি, তারপর ওটাকে নালি দিয়ে ফেলে দেবো, সেলগুলোকে রিপেয়ার করব আর নতুন সেল ক্রিয়েট করব। এই 5টা কাজ নিয়ে ঘুম নামক প্লাম্বারটা এলো তোমার মাথার মধ্যে। আসার পরে তুমি ওকে বল একটু দেখবে আমার দিদি না আমাকে ছোটবেলা পেনের খোঁচা দিয়েছিল, কি কষ্ট হচ্ছে আমার, এই একটু তুমি দেখবে আমি এই খোঁচাটাকে কি করে সহ্য করতে পারি। বললো আর আচ্ছা দেখছি। তোমাকে বোঝালো তোমার ব্রেনকে, দেখো ওর তো ছোটবেলার ব্যাপার, ও বাচ্চা ছিল, ওটাকে রেখে দাও। এই জানো আমি, আমার মা না কেমন একটা করতো, একটু দেখবে তুমি ওই ওই জায়গাটা একটু দেখে নেবে, মা বাবা না কেমন একটা করতো, ঠিক লাগছে না, ও দেখে নিলো আচ্ছা তোমার বাবা এরকম হয়, দেখবে আমার বান্ধবীটা না কিরকম একটা করতো, এই জিনিসটা হতো। এবার বলছে আচ্ছা মুশকিলের ব্যাপার, আমাকে 5টা কাজ দিয়ে ডেকেছে, তো প্রচুর কাজ দিয়ে যাচ্ছে, সবটা হওয়ার পরে তুমি তাকে বললেই না 50 টাকা, মানে তুমি তাকে আধা ঘন্টা ঘুম দিলে, সবকিছু দিয়ে দিয়ে আধা ঘন্টার রেস্ট দিলে। সে বলবে তুই ভাগারে যা, তোর দিদির প্লেন ভাগারে যাক, তুই যা খুশি কর, আমি আর কাজে আসবো না। তখন তুমি চেয়ে যাবে এই আসো না, আমি 1000 টাকা দেবো, আমি 2000 টাকা দেবো। যে প্লাম্বারকে তুমি অত হ্যারেস করে পাঠিয়ে দিচ্ছ, তুমি তাকে 10,000 দাও, সে তোমার কাছে কাজে আসবে না। তো তোমার ভেতরের সিস্টেমগুলো আর বাইরের পৃথিবীর সিস্টেমগুলো তো প্রায় একই। জীবন মানে হচ্ছে ভেতর আর বাইরের পৃথিবীর মাঝখানে একটা সামঞ্জস্য। তো বাইরের যদি প্লাম্বারকে দিয়ে বেশি খাটিয়ে নিলে, সে তুমি তোমার বাড়িতে যে কাজ করতে আসে তাকে দিয়ে খাটিয়ে নাও, একদিন তুমি ঝুল ঝাড়িয়ে নেবে, একদিন বললে একটু একটু ঠাকুর ঘরের বাসনগুলো একটু মেজে দেবে, একদিন বললে তুমি জানলাগুলো একটু দিয়ে দেবে, একদিন বলবে আজকে আমার প্রচন্ড ব্যথা, কাপড়টা একটু কেচে দেবে। এইভাবে 10 দিন করো ওকে, শুধু বাসন মাজতে হবে আর ঘর ঝাড়ু দিতে হবে বলে কাজে রেখে তুমি তাকে দিয়ে 2 দিন রান্না বান্না করি নাও, 2 দিন কাপড় কাচিয়ে নাও, 3 দিনের দিন দেখো সে কাজে আসে কিনা। তো সে যদি 3 দিনের দিন কাজে না আসে, তোমার ঘুম যেটা ইন্টারনাল প্রসেস, ওকে তুমি 5টা কাজ দিয়ে ডাকলে, বাই ক্যান্সারের সেলগুলোকে সরাতে হবে, মরা সেলগুলোকে সরাতে হবে, ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে হবে, যেগুলো মরে গেছে সেগুলোকে রিপেয়ার করতে হবে, এই 5টা কাজ দিয়ে তুমি ডাকলে, ডেকে তুমি এবারে দিদি দিদা বাবা মাসি ছোটবেলা ছেলের আইআইটি, ইভেন কি ছেলের বিয়ের পরে বউ তোমাকে পছন্দ করবে কিনা সেই নিয়ে তুমি ভাবছো, দিয়ে এবার তুমি ঘুমকে বলছো ভাই আমাকে একটুখানি এটা নিয়ে একটু কনভিন্স করে দে না, এটা আমার ব্রেনের কোন জায়গায় থাকে, সে আসবে না। তো যদি কারো ঘুম কন্টিনিউয়াসলি না হয়, তার পেছনে কারণ হচ্ছে সে হয় কন্টিনিউয়াসলি নিজেকে বা লোককে ঠকিয়েছে, বা মিথ্যে বলেছে, নিজেকে বা অন্যকে মিথ্যে বলেছে, বা সে তার ঘুমটা সে অনেস্ট ছিল না, বা সে পৃথিবী থেকে ভালোটা নিয়েছে, পৃথিবীকে খারাপটা রিটার্ন করে দিয়েছে, বা সে প্রচুর পাস্ট আর ফিউচারের কথা, তার বর্তমানটা কম কিন্তু পাস্ট আর ফিউচার সেন্টিমেন্টটা বেশি।
এইগুলো বিভিন্ন জিনিস যদি তার মধ্যে অনেক দিন ধরে চলে এসে থাকে, তাহলে তার আর ঘুমটা হবে না। সেখানে কেয়ার টেকার বা কেয়ার গিভার কি চাইলো আর সে কি চাইলো, সেটা কয়েকদিন ঘুমের ওষুধ খেলে ঘুমটা হবে, তারপরে ঘুমের ওষুধও কাজ করা বন্ধ করে দেবে। সিম্পল। সিম্পল ব্যাপার। এবার তুমি যদি বলো এর থেকে তাহলে কি মুক্তি কি করে পেতে হবে? মুক্তি পাওয়াটা খুব সোজা। আগে নিজে আমি কি কি করেছি কনসিয়াসনেস দিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমি এই ভুলগুলো করেছি। তার কাছে যেতে হবে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে যে আমি এই ভুলগুলো করে নিয়েছি। নিজেও হালকা হয়ে যেতে হবে, তাকেও হালকা করে দিতে হবে, ঘুম চলে আসবে। আচ্ছা, আমারই ঘুম পাচ্ছে। তারপরে আমি ভালো পড়াশুনো করালাম, তো তাহলে আজকে শেষ করা যাক। একদম তাই। তো আহ, ঘুমের মোটামুটি কনসেপ্টটা আমরা বুঝলাম। যতদূর সম্ভব সাধারণভাবে বর্তমানের সাথে রিলেট করে আমরা কথাটা বুঝতে চেষ্টা করলাম। এই বিষয়ে আপনাদের ঘুম রিলেটেড যাদের কোয়ারি আছে আমাদের কাছে অবশ্যই জানান। আমরা নিশ্চয়ই কোনো একটা সেশনে প্রত্যেকটা উত্তর অত্যন্ত ভালোভাবে আপনাদের সাথে ডিসকাস করব। নমস্কার। ধন্যবাদ।